ইউনূস সরকারে থাকা অবস্থায় ছাত্ররা রাজনৈতিক দল গঠন করে তারপর নির্বাচনে গেলে সেই ইউনূস সরকারের অধীনে নির্বাচনে যেতে রাজনৈতিক দলগুলো আপত্তি করবে। সরকার নিরপেক্ষ হলেই কেবল নির্বাচনে যাবে বিএনপি, তা স্পষ্ট বলে দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারে থেকে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলে এবং ছাত্ররা সরকারে থাকা অবস্থাতেই সেই সরকারের অধীনে নির্বাচনে যেতে হলে সে সরকারকে নিরপেক্ষ বলা যাবে না এবং তখন সরকারকে নিরপেক্ষ হতে হবে, এমন কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসি বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসি বাংলার সঙ্গে এই সাক্ষাৎকারটির মধ্য দিয়ে বিএনপির তরফে প্রথমবারের মতো স্পষ্ট করলেন যে ইউনূস সরকারে থাকা অবস্থায় ছাত্ররা রাজনৈতিক দল গঠন করে তারপর নির্বাচনে গেলে সেই ইউনূস সরকারের অধীনে নির্বাচনে যেতে রাজনৈতিক দলগুলো আপত্তি করবে, কারণ সরকার নিরপেক্ষ থাকবে না, তখন সরকারকে নিরপেক্ষ হতে হবে। সরকার নিরপেক্ষ না থাকতে পারলে তাকে নিরপেক্ষ হতে হবে, এই শিরোনামে বিবিসি বাংলার সঙ্গে দেওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারটি প্রথম আলো অনলাইন হুবহু ছাপিয়ে দিয়েছে। কারণ ইউনূস সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা, বিএনপি মহাসচিবের প্রশ্ন তোলা, আবারও একটা বিএনপি বিহীন নির্বাচনের সম্ভাবনার কথা বলা, অথবা ইউনূস সরকারের সরে যেতে হতে পারে রাজনৈতিক দলগুলোর আপত্তির মুখে, এতগুলো রাজনৈতিক সম্ভাবনার কথা তোলা এই সাক্ষাৎকার বা এ ধরনের রাজনৈতিক বিশ্লেষণ সম্ভবত এখন স্থানীয় কোনো সংবাদ মাধ্যমের পক্ষে সম্ভব নয়। দেখুন, আমি নবনীতা চৌধুরীর বয়ানের শুরু থেকেই বলে আসছি যে 2007 সালে মইনুল আহমেদ সেনাবাহিনী যা করতে চেয়েছিল, অর্থাৎ শেখ হাসিনা, খালেদা জিয়া দুই নেত্রীকে মাইনাস করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসাতে চেয়েছিল, 2024-এ এসে সে কাজটা সাফল্যের সঙ্গে করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এক নেত্রীকে লাখো জনতার গণভবন মুখী মিছিলের মধ্যে হেলিকপ্টারে তুলে দিয়েছেন, আরেক নেত্রীকে তিনি চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে বিদেশ পাঠিয়ে দিয়েছেন, আর ক্ষমতায় বসিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে, যিনি 2007 সালে, আপনাদের মনে থাকবে, জরুরি অবস্থার মধ্যে রাজনৈতিক দল গঠনের চেষ্টা করে 3 মাস পর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আশকারার মধ্যে রাজনৈতিক দল গঠনের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যথাযথ সাড়া না পেয়ে, সমর্থন না পেয়ে জনগণের কাছ থেকে 3 মাস পরে সে চেষ্টা বাদ দিয়েছিলেন। এবার ডক্টর মোহাম্মদ ইউনূসের আশকারায়, তার সরকারের আশকারায়, সরকারে থেকেই ছাত্ররা রাজনৈতিক দল গড়ছে। বিএনপি যে সময় নির্বাচন চাইছে, অর্থাৎ এবছরের জুলাই আগস্টের মধ্যে, তা কিছুতেই যে হতে পারবে না তা একরকম নিশ্চিত, কারণ ততদিনে ইউনূস সরকারের ছায়াতলে বসে যে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করছে তাদের দল গঠনের প্রক্রিয়া কিংবা দল গঠন করে সারা দেশে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার প্রক্রিয়া এই স্বল্প সময়ে তাদের পক্ষে শেষ করা সম্ভব হবে না। তাহলে বিএনপি কি করবে? বিএনপি আসলে এক রকমের নিরুপায়। এই যে মির্জা ফখরুল বলছেন যে ছাত্ররা সরকারে থেকে রাজনৈতিক দল গড়লে এবং সেই সরকারের অধীনে, ছাত্রদের সরকারের অধীনেই নির্বাচনে যেতে হলে রাজনৈতিক দলগুলো আপত্তি করবে, আসলে মির্জা ফখরুল নিজেও জানেন যে আওয়াজ তোলার মতো বড় কোনো রাজনৈতিক দলকে তিনি সেজন্য পাশে পাবেন না। দেখুন, জামায়াতে ইসলামীর দ্রুত নির্বাচনের কোনো তাড়া নেই। জামায়াতে ইসলামীকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে নির্বাচনের সময় থেকে শুরু করে সংস্কার সহ সকল প্রসঙ্গে প্রায় একমত দেখা যাচ্ছে। তারাও সংস্কারের জন্য সরকারকে যথেষ্ট সময় দিয়ে, যেখানে মির্জা ফখরুল এই সাক্ষাৎকারে বলছেন যে তিনি মনে করেন ইউনূস সরকার যত রকম সংস্কারের প্রসঙ্গ তুলেছে সেসব সংস্কার করতে 10 বছরের বেশি সময় লেগে যাবে, কিন্তু দেখবেন জামায়াতের সে বিষয়ে কোনো তাড়া নেই। জামায়াতে ইসলামী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুপক্ষই চাইছে যে যথেষ্ট সময় নিক সরকার সংস্কারের জন্য, আর ওই সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আর ছাত্র সংসদ নির্বাচনগুলো, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনগুলো করে ফেলুক। দেখুন, স্বাভাবিকভাবেই বিএনপিকে নির্বাচনে আনার কোনো তাগিদ জামায়াতে ইসলামীর নেই। ছাত্ররা যে রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তুলছে, জাতীয় নাগরিক কমিটি, তার সদস্য সচিব আক্তার হোসেন
সংবাদ মাধ্যমকে একটা কথা খুব স্পষ্ট করে বলেছেন যে প্রথমবারেই যদি তারা ক্ষমতায় যেতে নাও পারেন, তারা মনে করেন, তারা চান, তাদের লক্ষ্য হচ্ছে যে প্রথম দুটো দলের একটি হওয়া, অর্থাৎ প্রথমবারে ক্ষমতায় যেতে না পারলেও প্রধান বিরোধী দল হওয়া। আওয়ামী লীগবিহীন নির্বাচনে বিএনপি না আসলে এই প্রথম বা দ্বিতীয় স্থান যে খুব সহজেই জামায়াত আর ছাত্রদের রাজনৈতিক দলের মধ্যে ভাগাভাগি হবে, সেই হিসাব এতটাই সহজ যে সেই হিসাবে গোলমাল করে ইউনূস সরকার কেন নিরপেক্ষ নয়, ছাত্ররা কেন সরকারে থেকে রাজনৈতিক দল গঠন করলো, নির্বাচনে তারপরেও তারা কেন আসছে, এ ধরনের প্রশ্ন তুলে জামায়াতে ইসলামীর কোনো কারণ নেই সেধে আন্দোলনে গিয়ে বিএনপির নির্বাচনে আসার পথ সুগম করে বিএনপির হাতে ক্ষমতা তুলে দেওয়ার। বিএনপি হয়তো তখন নুরুল হক নূরের, গণ অধিকার পরিষদ কিংবা এ ধরনের এক নেতা সর্বস্ব যেসব রাজনৈতিক দল আছে তাদের অনেককে বোঝাতে সক্ষম হলেও হতে পারে যে ছাত্ররা সরকারে আছে তারা বিশেষ সুবিধা পাচ্ছে। কিন্তু দর কষাকষির অবস্থানে যদি ওই রকম এক নেতা সর্বস্ব ছোট রাজনৈতিক দলগুলো সত্যি পৌঁছতে পারে, তবে আমার মনে হয় বা ইতিহাস বলে তারা বরং সুবিধাজনক অবস্থায় থাকা ছাত্রদের রাজনৈতিক দল কিংবা জামায়াতে ইসলামীর সঙ্গে আসন ভাগাভাগির রাজনীতিতে তখন যেতে চাইবে। এরই মধ্যে আমরা দেখেছি যে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান তিনি ইসলামপন্থী দলগুলোর সঙ্গে জোট বেঁধে একটা শক্তিশালী ইসলামী জোট গড়ে তুলতে চাইছেন জাতীয় নির্বাচনের জন্য। এমন বাস্তবতায় জামায়াতে ইসলামী যে বিএনপির দিকে আর ফিরেও তাকাবে না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেও সেই বিষয়টি বোঝেন। এই বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির এই কথার পিঠে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রশ্ন করেছিলেন যে এতে কি সুবিধা হবে ৭১কে যদি পেছনে ফেলা হয়। বিএনপি মহাসচিব বলেছেন, যাদের সুবিধা হবে সেটা আপনারা জানেন সবাই, আমি রিপিট করতে চাই না। তার মানে বিএনপিকে নির্বাচনে অংশ নিতে হলে আবারও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আন্দোলনে নামতে হবে। ১৫ বছর ধরে আন্দোলনে থাকার পর, শেখ হাসিনার পতন হওয়ার পরেও নির্বাচনে যে ক্ষমতায় যেতে না পেরে আবারও আন্দোলনে যেতে বিএনপির নেতাকর্মীদের কতজন রাজি হবেন, কয়জন উৎসাহী হবেন, সে প্রশ্ন থেকেই যায়। বরং আমার মনে হয় বিএনপির নেতাকর্মী এমনকি সমর্থকদের একটি অংশ হয়তো এবার বিএনপিকে সে সময় হারাতে হতে পারে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ইসলামী শক্তিগুলোর জোট কিংবা ছাত্রদের গড়া রাজনৈতিক দলের কাছে। আবার দেখুন, খালেদা জিয়া চিকিৎসা শেষে নিজে দেশে না ফিরতে পারলে বা তারেক রহমান যদি মামলাগুলো তুলে নিরাপদে দেশে ফিরে নির্বাচনে অংশ নিতে না পারেন, তাহলে আসলে খালেদা জিয়া তারেক রহমানের জন্যও বিএনপি নির্বাচনে যাবে কি যাবে না বা বিএনপির নির্বাচনে যাওয়াটা কোনো আগ্রহের কারণ হবে না। ইউনূস সরকার সে অবস্থায় হয়তো বিএনপির অন্য কোনো নেতা যিনি ইউনূস সরকার মুক্তিযুদ্ধকে পেছনে ফেলতে চান না সামনে আগাতে চান এই নিয়ে প্রশ্ন তুলবে না, কিংবা ইউনূস সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলবে না, এমন কোন নেতাকে নিয়ে বা এমন নেতা কর্মীদের নিয়ে একটা নতুন বিএনপিকে নির্বাচনে অংশ নেওয়ানোর চেষ্টা করতে পারে। এক দফা এক দাবি আন্দোলনে মানুষ পথে নেমে এসেছিল, কিন্তু এখন ঠিক কি আদর্শে এই হম্বিতম্বি করে বেড়াচ্ছেন সমন্বয়ক? রূপায়ণ ট্রেড সেন্টার, বাংলা মোটরের কেন্দ্রে এত বড় সুউচ্চ অট্টালিকায় এই বিলাসবহুল কেন্দ্রীয় অফিস স্থাপনের অর্থের উৎস কি? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অর্থের উৎস কি? কিভাবে তারা এই কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশে তাদের নামে কিংবা জাতীয় নাগরিক কমিটির নামে কার্যক্রম চালাচ্ছে কিংবা কার্যালয়গুলো মেনটেন করছে? এই প্রশ্নটি করা এখন খুবই জরুরি, কারণ আমরা জানি সারা পৃথিবীর বড় রাজনৈতিক দলগুলো প্রধানত সদস্যদের কাছ থেকে চাঁদা তুলে, না হলে বড় ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তুলে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে এবং এর বিনিময়ে রাজনৈতিক দলগুলো নানা রকম সুবিধা দেয় ব্যবসায়ীদের এবং সেজন্য তাদের নানা রকম সমালোচনা আছে। অন্যদিকে গত 2 দশকের বেশি সময় ধরে আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে আমরা রাজনৈতিক দল পরিচালনার নামে চাঁদাবাজি,
টেন্ডারবাজি সহ কোন অভিযোগ তুলি নাই। তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা নতুন বাংলাদেশ গড়বার শপথ নিয়ে এসেছেন, সংস্কারের কথা বলছেন, রাজনৈতিক সংস্কার, রাষ্ট্রের সংস্কারের কথা বলছেন, তারা এই বিলাসবহুল অট্টালিকায় এইভাবে রাজনৈতিক দল পরিচালনা করছেন, অর্থের উৎস কি সেটা জানবার দায়িত্ব বা অধিকার সম্ভবত আমাদের আছে। কারা আছে এদের পেছনে? বিলাসবহুল অফিস নিয়ে, কোটি টাকার গাড়ি নিয়ে। এই তাহলে তাদের সংস্কার? এই যে সমন্বয়কদের বিরুদ্ধে কিছু বলতে গেলেই মার খেতে হচ্ছে, পিটুনি খেতে হচ্ছে, এটা কি ধরনের গণতান্ত্রিক চর্চা? এটাই বা কি ধরনের রাজনৈতিক সংস্কার? মঙ্গলবার ওই কেন্দ্রীয় কার্যালয়ে হাতাহাতি, মারামারি, রক্তারক্তি শুরু হয় কোন জায়গা থেকে? এর আগের দিন ডেমরায় দুই পক্ষের মধ্যে একটা মারামারি হয়েছে। কাজেই ডেমরায় যারা মার খেয়েছেন তারা এসেছিলেন এই মঙ্গলবারে কেন্দ্রীয় কার্যালয়ে বিচার চাইতে। আসার পর কথার পিঠে কথার ভিত্তিতে একজন যেই মাত্র বলেছেন সমন্বয়কদের গুণী না, সাথে সাথে পিটুনি শুরু হয়ে গেছে। তাহলে সমন্বয়কদের সমালোচনা করা মাত্র পিটুনি খেতে হলে, মার খেতে হলে, রক্তারক্তি হতে হলে কোন নতুন রাজনীতির ইঙ্গিত দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা? এই সমন্বয়কেরাই বা কারা? এই সমন্বয়কেরাই কখনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাম নিয়ে, কখনো জাতীয় নাগরিক কমিটির মুখ্য সম্পাদক নাম নিয়ে, কখনো জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নাম নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এরা সচিবালয়ে হুমড়ি করছেন, এরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে, সংবাদ মাধ্যম থেকে, উচ্চ আদালতে কে কোন পদে থাকবেন, থাকতে পারবেন না, কে পদোন্নতি পাবেন সেসব তালিকা করছেন। কোটা বিরোধী আন্দোলন করে এসে কোটা তৈরির সবচেয়ে বড় কারিগর হয়ে উঠেছেন এরা। এছাড়াও এরা এর হাত গুড়িয়ে দেবেন, এর হাত ভেঙে দেবেন, একে কথা বলতে দেবেন না, ওকে কথা বলতে দেবেন, এসব করে বেড়াচ্ছেন, নানা রকম রব তুলছেন। কখনো 2 ঘন্টার আলটিমেটাম দিচ্ছেন সরকারকে বা কোনো প্রতিষ্ঠানকে, কখনো 2 সপ্তাহের আলটিমেটাম দিচ্ছেন। তো এত ক্ষমতা যাদের হাতে, তারা যে ক্ষমতার ভাগ বাটোয়ারা নিয়ে মারামারি করবেন এটাই তো স্বাভাবিক, ঠিক না? কি আদর্শে তাদের রাজনীতি এটা পরিষ্কার তারা এখন পর্যন্ত করেন নাই, 6 মাস চলে গেছে। কিন্তু তাদের আদর্শ, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের আদর্শের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করবেন, সেটা ডক্টর ইউনূস হলেও নাকি তারা তাকে প্রতিহত করবে, তাকে নাকি জবাব দিতে হবে। এখন আমার প্রশ্ন, আমি যদি আদর্শটা কি সেটাই না জানি, তাহলে আমি কি করে জানবো আমি সেই আদর্শের পক্ষে আছি নাকি সেই আদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি? কোটা আন্দোলনের সময় ছাত্র জনতার উপর পুলিশি বাহিনীর নির্যাতন, গুলি চালনা, সরকারের অবস্থান, সব মিলিয়ে সরকার পতনের, হাসিনা পতনের এক দফা এক দাবি আন্দোলনে মানুষ পথে নেমে এসেছিল। কিন্তু এখন ঠিক কি আদর্শে এই হম্বিতম্বি করে বেড়াচ্ছেন সমন্বয়কেরা, তাকে আপনি, আমি বা আপনারা যারা আমার এসব প্রশ্ন তোলা শুনেই আমাকে গালাগালি করা শুরু করেছেন, তারা কি জানেন কি আদর্শে চলছে এই ছাত্র আন্দোলন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরই মধ্যে সারা দেশে কমিটি করেছে। বিবিসি বলছে তাদের সারা দেশে গড়া কমিটিতে এখন পর্যন্ত 11,500-এর বেশি সদস্য আছে। অন্যদিকে তাদের পকেট থেকে বের হওয়া রাজনৈতিক প্ল্যাটফর্ম, নাগরিক কমিটি, জাতীয় নাগরিক কমিটি, যারা দেশের থানায়, উপজেলায়, জেলায় কমিটি করছে, তাদের সদস্য সংখ্যা 21,000-এর বেশি। অথচ যে প্রসঙ্গটা বলছিলাম, এই দলটি কি ডানপন্থী, বামপন্থী, ইসলামপন্থী, কোন ধরনের রাজনীতি করবে তা এখন পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার করা হয় নাই। তো তাহলে আপনি যখন ভাবছেন যে এরা জুলাই আগস্টের গণ অভ্যুত্থান থেকে উঠে আসা নেতা এবং আপনি ভরসা রাখছেন যে এরা রাষ্ট্রের সংস্কার করবে, রাজনীতির সংস্কার করবে, তখন এরা সারা দেশে লাঠিয়াল বাহিনী গড়ে তুলছে না তো। সারা দেশে এরা চাকরি দেওয়ার স্টাইলে একেবারে নিয়োগ পরীক্ষা নিয়ে, ইন্টারভিউ নিয়ে নিয়োগ দিচ্ছে তাদের প্রতিনিধিদেরকে, তাদের জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিদেরকে, আদর্শ না জেনে, কি করবে না জেনে, শুধুমাত্র এটা জেনে যে তারা জাতীয় নির্বাচনে যাবে, স্থানীয় নির্বাচনে যাবে, ছাত্র সংসদ নির্বাচন করবে। এসব জেনে যেই তরুণেরা যোগ দিচ্ছেন, তারা আসলে কোন আশ্বাসে, কোন লক্ষ্যে, কেন এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবেন যদি না ক্ষমতার ভাগাভাগি বা বড় কিছু পাবার আশ্বাস তাদের কাছে থাকে? এখন আপনারা যারা আমার উপর রেগে গিয়ে বলবেন যে যাই হোক,
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মারামারি করুক, হাতাহাতি করুক, সারা দেশে বাহিনী গড়ে তুলুক, অন্তত ছাত্রলীগ তো এরা নয়। ভুলে যাবেন না, জুলাই মাসের আগ পর্যন্ত এই সার্জিস আলম, এই হাসনাত আব্দুল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল মুখ হয়ে উঠেছেন যারা, তারা প্রত্যেকে ছাত্রলীগের কেন্দ্রীয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এই দুইজনই ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সম্পাদক ছিলেন। হঠাৎ করে জুলাই মাসে ভোল পাল্টে তারা ছাত্র জনতা, সাধারণ ছাত্র জনতা হয়ে উঠলেন এবং ছাত্র আন্দোলনের নেতা হয়ে উঠলেন। জুলাই মাসের মাঝামাঝি ভোল পাল্টে আন্দোলনের সমন্বয়ক সেজে এরা এখন জায়গায় জায়গায় গিয়ে প্রশ্ন তুলছেন, আপনি, আমি, আমরা কোথায় ছিলাম 15 বছর ধরে। দেখুন, ইউনূস সরকারের আশকারায় যখন সারা দেশে বাহিনী গড়ে তুলছেন তারা, তখনও আমরা জানি না তাদের ওই ছদ্মবেশের কারণ, তাদের ওই ছদ্মবেশের রাজনীতি আদৌ এখনো শেষ হয়েছে কিনা এবং কি তাদের রাজনৈতিক আদর্শ।